এবার বাংলাদেশ থেকে ঢুকে ভারতের দুই কৃষককে অপহরণ করে নিয়ে চলে গেল বাংলাদেশিরা। দেখুন, এক্ষেত্রে বাংলাদেশ সহ্যের সব সীমা কিন্তু প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে। এর পরেও বিএসএফ কেন চুপ করে থাকবে বলতে পারেন? কেন ভারতের এই বৃহত্তর সেনাবাহিনী এই বাংলাদেশের মতো পুচকে একটা রাষ্ট্রের বিপক্ষে অ্যাকশন নেবে না? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করছে সীমান্তের একাধিক ঘটনায়। অন্তত শেষ এক সপ্তাহে এমন দুটো ঘটনা এই বাংলাদেশ সীমান্তে ঘটলো, যা কিন্তু সহ্য করা মানে এই বাংলাদেশিদের বিপক্ষে উদারতা দেখানো নয়, সরাসরি এদের এই ধরনের কূটনৈতিক যে চক্রান্ত সেগুলোকে প্রশ্রয় দেওয়া। কি হয়েছে আজকের এই ভিডিওতে আমি ডিটেইলে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জিওপলিটিক্যাল এই ধরনের ভিডিওর জন্য। দেখুন, একদিকে রয়ের প্রধান বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য, এবং রহমানের সঙ্গে বৈঠকের পর অন্তত একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করার যে পরিকল্পনা পাকিস্তান ও চীন করেছে সেগুলো কিছুটা হলেও কমবে। কারণ পাকিস্তান বুঝতে শুরু করেছে যে বাংলাদেশকে নিয়েও এবার সিরিয়াসলি ভাবছে ভারতের গুপ্তচর সংস্থা র। কিন্তু সাধারণ মানুষের মননে যে পাকিস্তান প্রেম ঢুকে গেছে বাংলাদেশের, যে ইসলামপন্থী পাকিস্তানি একাধিক নাগরিকরা এদেরকে ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে, জামাতের দ্বারা এরা আচ্ছন্ন, সেই মানসিকতা থেকে এদের উগ্রতা কিভাবে বেরোবে সেটাও কিন্তু আজকে একটা বড় প্রশ্ন। সরকারি লেভেলে তৎপরতা তৈরি হলেও দিনের পর দিন যে উগ্রতার চাষ এদের মাথার ভিতর করা হয়েছে, আজকে তারই রিফ্লেকশন কিন্তু সমাজের প্রতিটা জায়গায় বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং তার জন্য একাধিক ভারত বিরোধী মন্তব্য, ভারত বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি। এবার কি হলো সীমান্তে? সীমান্তে কালকে বাংলাদেশের এক কৃষক 70 বছর বয়সী মান্নান, তিনি ভারত সীমান্তে ঢুকে যান এবং অবৈধভাবে তিনি ভারতবর্ষে এসে তার কর্মকাণ্ড করার একটা চেষ্টা করছিলেন, এবং সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ ইল্লিগাল। এবার বিএসএফ কি করবে? বিএসএফ তো তাকে আমাদের দেশে আসার পর তাকে তো একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে চা খাওয়াতে পারে না। বিএসএফ আইনত তাকে ধরেছে এবং স্পষ্টত যে প্রক্রিয়া আছে যে তুমি আমাদের দেশে চলে এসছো, তোমাদের বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং হবে, তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, এটাই তো প্রক্রিয়া। এভাবে তাকে ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা বিএসএফ করছিল। আর ঠিক তখনই যে কৃষককে ধরা হয়েছে, সে মান্নান, আব্দুল মান্নান, তার পরিবার এবং গ্রামবাসীরা ওই নির্দিষ্ট জায়গা পেরিয়ে ভারতবর্ষে ঢোকেন, এবং ভারতবর্ষের নদিয়া জেলার কাছে দুজন কৃষক যখন ভারতের ভূমিতে কাজকর্ম করছিলেন তখন তাদেরকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে চলে যান। অর্থাৎ বাংলাদেশ এখানে টিট ফর ট্যাট নীতিতে চলে যায়, মানে আন্তর্জাতিক কোনো আইন আর থাকবে না, বিজেপি সীমান্ত রক্ষা আর করবে না। যদি বাংলাদেশিরাও অবৈধভাবে ভারতবর্ষে ঢোকে তাহলে বাংলাদেশিরাও দুই ভারতীয় কৃষক বা ভারতীয় নাগরিককে টেনে হিচড়ে বাংলাদেশে এবার থেকে নিয়ে যেতে পারেন, সরকার কেউ কিছু বলবে না। এটাই আন্তর্জাতিক যদি আইন হয় তাহলে কিন্তু সমস্যা আছে বাংলাদেশের, এই বাংলাদেশের বুঝে রাখা উচিত। দুজনকে অপহরণ করা হলো বাংলাদেশের পক্ষ থেকে। শর্ত দেওয়া হলো যে আব্দুল মান্নানকে যদি না ছাড়া হয় তাহলে এই দুই কৃষককেও ছাড়া হবে না। সেই কৃষকের নাম শচীন কর্মকার এবং নারায়ণ দেব। সকলে চমকে যায় যে বিজেপি কিভাবে বাংলাদেশিদের ভারতবর্ষে ঢুকতে পারমিশন দিল, এবং কিভাবেই বা সীমান্ত রক্ষা বাহিনী থাকা সত্ত্বেও বিজেপি অপদার্থতায় এই বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে এই ধরনের দুই কৃষককে তাদের দেশে টেনে হিচড়ে নিয়ে চলে গিয়ে মুক্তিপণ হিসাবে ব্যবহার করলো। যদি বিএসএফ যে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকেছিল তাদেরকে পাকড়াও করে ফেলতো তাহলে কি করতো বাংলাদেশ? তাহলে সংখ্যাটা একের বদলে তো হতো 10 থেকে 12। তখন এই বাংলাদেশ আন্তর্জাতিক স্তরের কাছে ছুটে যেত, তখন বলতো দেখুন ভাই বিএসএফ কি অনৈতিক কাজ করছে যে সীমান্তে কৃষকদের ধরে 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 অ্যারেস্ট করে রাখছে। তখন তারা আন্তর্জাতিক স্তরের সামনে ভারতের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করতো। অর্থাৎ বিএসএফ এর এই সংযমী মনোভাবকে তারা দুর্বলতা ভাবতে শুরু করেছে, তা কিন্তু স্পষ্ট। এই ঘটনা প্রথম ঘটনা নয়। ঠিক 3 দিন আগে জলপাইগুড়িতে ফিরে যান,
জলপাইগুড়িতেও এই একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল, যেখানে জলপাইগুড়ি চা বাগান থেকে কর্মরত এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয় বাংলাদেশে, এবং বিএসএফ এবং বিজেপির দুটো ফ্ল্যাগ মিটিং এর পরেও সেই অপহৃত চা শ্রমিককে কিন্তু বাংলাদেশ মুক্তি দেয়নি। এবং এই পুরো বিষয়টি তারা এক চক্রান্ত হিসাবে এবার ব্যবহার করতে শুরু করেছে। অর্থাৎ যদি বিএসএফ আমাদের অবৈধ চোরাচালানকারীদের আটক করে, অবৈধ কৃষকদের যদি পাকড়াও করে, তাহলে তোমরাও সে দেশে ঢুকে যেখানে যেখানে কাঁটাতার নেই সেই লুফলস গুলোকে ব্যবহার করো এবং সেখান থেকে ভারতীয় নাগরিকদের তুলে নিয়ে আসো, এবং আমরা ভারতীয় নাগরিকদের মুক্তিপণ হিসাবে ব্যবহার করব আমাদের বাংলাদেশি ভাই বোনদের ছাড়ানোর জন্য। এক বিপজ্জনক প্রবণতা। এবং এর ফলে কি হচ্ছে জানেন? এর ফলে ভারতীয়রাও বিএসএফ এর বিপক্ষে কিন্তু ক্ষেপে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। কালকে যখন বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ বৈঠক হয় জলপাইগুড়ির কাছের সেই চা শ্রমিকের অপহরণকে কেন্দ্র করে, তখন সেখানে তার স্ত্রীও অপেক্ষা করছিলেন। কেন অপেক্ষা করছিলেন? কারণ বিএসএফ তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে, এই একটা এক্সপেকটেশন রায়গঞ্জের সাধারণ মানুষের তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশ যে নির্লজ্জতার চূড়ান্ত নিদর্শন সেই মিটিং এ রাখলো, এর ফলে বিএসএফ খালি হাতেই কিন্তু ফিরল। গ্রামবাসীরা বিএসএফ যারা কর্মী সদস্য আছেন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ করলেন। কিন্তু এখানে বিএসএফ কি করবে? বাংলাদেশ যদি এক ভারতীয় নাগরিককে অপহরণ করে নিয়ে যায়, তাহলে তাকে আইনতই ফিরিয়ে আনতে হবে ফ্ল্যাগ মিটিং এর দ্বারা। সেখানে বিএসএফ কে ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ আসলে বাংলাদেশের প্ল্যানকে সাকসেসফুল করে দেওয়ার একটা চক্রান্ত, তা কিন্তু আজকে আমরা বুঝতে পারছি, এবং বিজেপি এবং বাংলাদেশ কিন্তু সেটাই এবার চাইছে। কোনোদিন শুনেছেন যে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারত ধরেছে বলে তারা ভারতে ঢুকে যেখানে কাঁটাতার নেই সেই জায়গাটিকে কাজে লাগিয়ে ভারতীয়কে অপহরণ করে তাদের দেশে নিয়ে গিয়ে বলবে ওই অবৈধ বাংলাদেশকে ছাড়ো, না হলে একেও আমরা ছাড়বো না? এ তো পরিষ্কারভাবে উস্কানিমূলক কাজকর্ম। বিএসএফ যদিও বিভিন্ন ক্ষেত্রে সংযমী ভূমিকা পালন করছে, তার জন্য বিএসএফ এখনো সাধারণ মানুষ দ্বারা আন্দোলনের মুখে পড়লেও এই বিজেপি এখনো কিন্তু বেঁচে আছে। দেশে ঢুকে দুই নাগরিককে তুমি তুলে নিয়ে চলে যাচ্ছ, এরপরেও ভারতীয় সেনা তোমাদের বিপক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধুমাত্র তোমরা ছোট্ট এক রাষ্ট্র বলে আমরা এখনো সহ্য করছি, উদারতা দেখাচ্ছি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। এ তো দীর্ঘদিন চলতে পারে না। এখনই এদের বোঝানো উচিত, যারা ভারতের মতো দেশের বিপক্ষে অ্যাকশন নেয় তাদের বিপক্ষে জোর ঝটকা বা ঝাপটা দেখানো উচিত। কেনই বা আমরা চুপ করে থাকবো আজকের ঘটনার পরও? ত্রিপুরায় যদিও বিএসএফ কোনো ধরনের ক্ষমা করেনি অবৈধ চোরাচালানকারীকে। ত্রিপুরা সীমান্তে একই কায়দায় এক অবৈধ চোরাচালানকারীর দল ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ এর যারা কর্তা ছিলেন তারা প্রাথমিকভাবে তাদেরকে বাধা দেন, কিন্তু পরবর্তীকালে যখন বাধা দেওয়া হয় সেই চোরাচালানকারী দল বিএসএফ কেই আক্রমণ করতে শুরু করে। এক অদ্ভুত স্ট্র্যাটেজি। তোমাদের মনে কোনো ভয় ডর নেই, তোমরা পালিয়ে গেলে না, তোমরা বিএসএফ কে ঘিরে ফিরে আক্রমণ করার চেষ্টা করলেন এবং বিএসএফ সেখানে গুলি চালাতে বাধ্য হলো। পুরো ঘটনা যখন সব ঠিকঠাক ভাবে ফাঁকা হয়ে গেল, তখন এক যুবক 30 বছরের এক চোরাচালানকারী বিএসএফ এর গুলিতে খতম হয়ে গেল, যার নাম তারেক মিয়া, বয়স 30। কালকে তার দেহ বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার একই কায়দায় যদি নদিয়া জেলায় অবৈধ বাংলাদেশির উপর গুলি চালানো হতো, তখন তো এই বাংলাদেশি আবার বলতো আমাদের উপর গুলি চালাচ্ছে বিএসএফ, আমরা এটা মেনে নেব না। যদি জলপাইগুড়ির যে অবৈধ চোরাচালানকারীকে বিএসএফ ধরেছে এবং ফ্ল্যাগ মিটিং করে আইনত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, যদি সেটা না করে গুলি চালিয়ে খতম করে দেওয়া হতো, তাহলে কি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হতো? কিন্তু বাংলাদেশ ভালোভাবে অ্যারেস্ট করাটাকেও মেনে নিতে পারছে না। তাহলে কি বিএসএফ এবার অবৈধ বাংলাদেশি দেখলেই চোখ বন্ধ করে গুলি চালিয়ে এদেরকে খতম করে দেওয়া উচিত? কারণ বিএসএফ যখন এদেরকে আটক করলো এবং নির্দিষ্ট আইনত প্রসিডিওর অনুযায়ী তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা ভাবলো বা আইনত প্রসিডিওর শুরু করলো, ঠিক তখনই তোমরা আমাদের দেশে ঢুকে অপহরণ করে নিয়ে চলে গেলে দুজনকে। তাহলে বিএসএফ যদি তোমাদেরকে প্রথমেই গুলি চালিয়ে শেষ করে দিত, তাহলে অপহরণের প্রশ্নটাই তো আসতো না। বাংলাদেশ যেটা করছে
সব সীমা কিন্তু অতিক্রম করে যাচ্ছে এবং ভারত বিএসএফ এখনো কেন উদারতা দেখাচ্ছে সেই প্রশ্ন আজকে আমাদের করতে হচ্ছে কিছুটা বাধ্য হয়েই। যদিও ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে, তারা যা করবে আমরা দেশের স্বার্থে সেটাকেই মাথা পেতে নেব, কিন্তু দেশের সম্মান যেভাবে বাংলাদেশ ক্রমাগত টার্গেট করছে, ভারতের জাতীয় পতাকাকে ভুলণ্ঠিত করছে, তার বিপক্ষে যদি ভারতীয়রা গর্জে ওঠে তাহলে এই বাংলাদেশিরা পৃথিবীর কোথায় যাবে? সেটাও তো আজকের দিনের সব থেকে বড় প্রশ্ন। বাংলাদেশিরা কি সত্যিই কিছু বুঝতে পারছে না, নাকি জেনে বুঝে এক ছোটখাটো যুদ্ধের জন্য উস্কানি দিয়ে যাচ্ছে দিনের পর দিন? যাই হোক, অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। দেখতে থাকুন আমাদের চ্যানেলটি, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।